নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের নতুন অনুষ্ঠানে আজকে 10 তারিখ 10ই ফেব্রুয়ারি রাত্রিবেলা বুধবার আমি অনুষ্ঠান করছি রবি ট্রানজিট নিয়ে। দেখুন, একটু কমিউনিকেশন প্রবলেম হচ্ছে আমার সাথে। আমি এর আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি রেকর্ড করেছিলাম, সেটা আপলোড পর্যন্ত আর পৌঁছায়নি প্ল্যানেট পজিশন নিয়ে। যাই হোক, একটু মিসকমিউনিকেশন হচ্ছে, বহু মানুষ ফোন করছেন। আমি চেষ্টা করছি কমিউনিকেশনটা কাটানোর, তবে গ্রসলি বলে রাখি 22 তারিখের আগে কমিউনিকেশনটা খুব একটা কাটবে না। তার কারণ প্ল্যানেট পজিশনটাই এমন আছে যেটা একটু মিসকমিউনিকেশন বা মিসডাইরেকশন করে রাখবে। তার ফল আপামর মানব জাতিকে তথা অন্যান্য প্রজাতিকেও ভুগতে হবে। তারা অতটা বোঝে না, কনসিয়াসনেস তাদের কম আছে, আমাদের বেশি আছে বলে আমরা বুঝতে পারি। মিসকমিউনিকেশন এ সময় হবে, বা কমিউনিকেশন বা কোঅর্ডিনেশনটা একটু কিছু দিনের জন্য ফর আ টাইম বিং এটা একটু হ্যাম্পার্ড হবে। তো আজকে 10 তারিখ রাত্রিবেলা অনুষ্ঠান করছি রবির কুম্ভ রাশিতে প্রবেশ নিয়ে। 12ই ফেব্রুয়ারি রাত্রিবেলা 9:54 রবি মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আমাদের বাংলা মাস শেষ হওয়ার প্রায় 1.5 দিন আগেই রবি ট্রানজিট করে যাবে এবং থাকবে 14ই মার্চ পর্যন্ত। 14th মার্চ পর্যন্ত বিকেল বেলা 5:47 পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে। শনির মূল ত্রিকোণের ঘর এবং রবি থেকে সপ্তম ঘরে অবস্থান করবে। এই মুহূর্তে যদি প্ল্যানেট পজিশনটা ভাবার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন যে এখন রবির সাথে চন্দ্র একসাথে রয়েছে, মানে 12 তারিখের যে কথাটা আমি বলছি সেই দিনের জন্য রবি চন্দ্র একসাথে ট্রানজিট করবে। আগামীকাল অমাবস্যা রয়েছে, অমাবস্যা অলরেডি লেগে গেছে এখন। তো অমাবস্যা থাকবে এবং চন্দ্রকে নিয়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সাথে নিয়ে চন্দ্র ঢুকবে এবং রবিও সেই একই নক্ষত্র নিয়ে ঢুকবে। তো এই অবস্থায় চন্দ্র কিছুদিন স্টে করে এখানে, দুদিনের একটু বেশি সময় স্টে করে চন্দ্র বেরিয়ে যাবে, কিন্তু রবি পরবর্তী 30 দিন এখানে অবস্থান করবে 14ই মার্চ পর্যন্ত। এখানে অবস্থানকালে একটা সার্বিক অ্যাবস্ট্রাক্ট ফল কিরম দেবে তার উপর আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রাহু মঙ্গলের যোগ নিয়ে বহু মানুষ প্রশ্ন করছে, তারা খুব কনসার্ন অ্যাবাউট। যাই হোক, প্রত্যেক বছরই কোনো না কোনো সময় রাহু মঙ্গল বা মঙ্গল কেতু, রাহুর সাথে কারুর না কারুর তো যোগ যাবে। রাহু নিজে শুক্রের ঘরে বসে রয়েছে, সুতরাং এখন মঙ্গল যাচ্ছে, জ্যৈষ্ঠ মাসে গিয়ে রবি যাবে, চন্দ্র তো প্রত্যেক মাসে যাচ্ছে। তো সমস্ত প্ল্যানেটে বুধও যাবে গিয়ে, মোটামুটি মে মাসের ওই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে গিয়ে বুধও তার সাথে যুক্ত হবে এবং বকরিও হবে গিয়ে মিথুন এবং মিথুন এবং বৃষ রাশির জামচারে গিয়ে বকরি হবে। সুতরাং অনেকগুলো প্ল্যানেটই এখানে মুভ করবে। মঙ্গলের সাথে মুভমেন্টের একটা স্পেশাল এফেক্ট আছে, সেই এফেক্টগুলো নিয়ে আমি একটা একটা করে স্টেপে আলোচনা করছি। দেখুন, রবি হচ্ছে এই পুরো হরোস্কোপটার, অর্থাৎ আমাদের সৌরজগতের মেন রচয়িতা হচ্ছে রবি। সমস্ত ইউনিভার্সের রচয়িতা ভগবান এখানে ব্রহ্মদেবকে তৈরি করেছেন। ব্রহ্মদেব ব্রহ্মাণ্ড নির্মাণ করেছে, এই ব্রহ্মাণ্ডটা নির্মাণ করেছে। সমস্ত ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মদেব আছেন, তিনি নির্মাণ করেন এবং তাকে নির্মাণের দায়িত্ব দিয়েছেন। এবং তার মধ্যে আমাদের সৌরজগতের মধ্যে সূর্যকে সেন্টারে রেখে আমাদের এই গ্রহগুলো সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে। তো সোল এখানে সমস্ত কিছু হচ্ছে সূর্য, এই জন্য এটাকে সৌরমণ্ডল বলা হয়। সূর্য এখানে রাজা, বিভূতিসমান এখানে রাজার রোল প্লে করে। সেই জন্য সূর্যকে আমরা সবসময় ছকে মেন সেন্টার, এপিসেন্টার বলে ধরে নিই এটাকে। অ্যাকচুয়ালি এটাই সমস্ত কালপুরুষের পঞ্চম ঘর এবং বহু মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রবিকে কেন্দ্র করে বা রবির ঘরকে কেন্দ্র করেই দেখে, কেউ চন্দ্রের ঘরকে কেন্দ্র করেও দেখে। রবি কোথায় বসে আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, রবির ঘরটা গুরুত্বপূর্ণ। সেই ঘরটাকে কেন্দ্র করে বহু মানুষ সেটাকে 1 নম্বর ঘর ধরে, অর্থাৎ আপনার অ্যাসেন্ডেন্ট ব্যতি রেখেও আলোচনা করে। আমি সেভাবে করি না, কিন্তু বহু পণ্ডিত করেন সেভাবে। রবি নিজে হচ্ছে রাজা, কিং। সমস্ত গ্রহের গুণ তার মধ্যে বিরাজমান আছে বলেই গ্রহগুলোর গুণ যখন তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে তার মধ্যে আস্তে আস্তে প্রতিভাত হয়েছে গুণগুলো। তো
গুণগুলো আলটিমেটলি গেছে কার থেকে? রবির থেকে। সেই জন্য রবিকে বলা হয় অ্যাসেম্বল অফ অল কোয়ালিটিস। রবি ইচ্ছে করলে সমস্ত গুণ, রবি যেরকম দাতা সেরকম রবি মারাত্মক ঘাতক, দুটো ফলই নিতে পারে। কিন্তু রবি নিজে কখনো কোনো কাজ করে না। রাজার কখনো ডিরেক্টলি নিজেকে কোনো কাজ করতে প্রয়োজন পড়ে না, কারণ তার অনেক লোক রয়েছে সেই কাজ করে দেওয়ার জন্য। এক্সিকিউশন, রাজা শুধু নির্দেশ দেয়। রাজা তখনই সন্তুষ্ট হয় যখন তার নির্দেশ পালন হয়, এবং এই নির্দেশটা সে একদম অত্যন্ত দায়িত্বের সাথে দেন। মানে আমি একজন প্রকৃত রাজার কথা বলছি। দায়িত্বের সাথে দেন, এবং সেই দায়িত্ব তিনি চান তার যারা আজ্ঞাবহ আছেন সেটা যাতে এক্সিকিউটেড হয়, সেটা যাতে রূপান্তরিত হয় কাজে। তিনি নিজে দাঁড়িয়ে কখনো কোনো কাজ করেন না, তার দরকার পড়ে না তার থ্রোন থেকে নেমে এসে তাকে কাজ করবার। তো তার মধ্যে সমস্ত গুণ বিরাজমান রয়েছে। রবি নিজে আত্মা, নিজে প্রাণ, অর্থাৎ পরমাত্মার যে সামান্য অংশ আমাদের শরীরের মধ্যে রয়েছে, পরমাত্মার ক্ষুদ্র অংশ আত্মা আমাদের শরীরে রয়েছে। এই মহাবিশ্বের তথা এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও যদি প্রাণ বলে কিছু থেকে থাকে সেটা পরমাত্মারই অংশ হিসাবে রয়েছে। পরমাত্মা সর্বত্র বিস্তৃত রয়েছে, আমরা তার মধ্যেই রয়েছে। তো সেক্ষেত্রে রবিও তার মধ্যে রয়েছে। রবিকে আলাদা গুরুত্ব দিয়েছে ভগবান এখানে। যখন তিনি এই সৌরজগৎ সংক্রান্ত কথা বলেন, সেখানে বিভূতিষ্মানকে গীতার 4 নম্বর অধ্যায়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্লোক দেখবেন। সেখানে ভগবান বলেছে যে আমি প্রথম এই জ্ঞান বিভূতিষ্মানকে দিয়েছিলাম, সে তার পুত্র মনু, এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে একটা ব্রিচ অফ কোঅর্ডিনেশন হয়ে গেছে, জ্ঞানটা আর আসেনি। তখনকার দিনের এই জ্ঞানের প্রবাহকে ওরাল ট্রেডিশন বলতো, অর্থাৎ মুখে মুখে যেত জ্ঞানটা। তখন লেখার প্রবণতা কম ছিল, লিখতে পারতো না সেটা নয়, কখনো ভাববেন না। আমাদের ভাষা যেটা আদি ভাষা, সংস্কৃত পৃথিবীর আদি ভাষা, তার বয়স বহু, মানে গাণিতিকভাবে বয়স নির্ণয় করাটা খুব কঠিন। বহু লোক বলে 10,000, বহু লোক বলে 15,000, কিন্তু অ্যাকচুয়ালি তার থেকেও বেশি। কিন্তু মানুষের স্মৃতিশক্তি এত উর্বর ছিল যে মানুষ গ্রন্থের পর গ্রন্থ নিজেই মুখস্থ রাখত। এই জন্য আমরা দেখবেন যে শ্রুতি বলা হয় না, আমাদের যে 4 বেদ আছে তাকে মানুষ শুনে মুখস্থ রাখত। বাচ্চারা ছোটবেলা থেকেই সেইভাবে অধ্যয়ন করতেন। তাদের খাদ্যাভ্যাস, জীবনচর্চা সবকিছুর মধ্যে একটা একটা সাইকেল ছিল। এবং সব থেকে বড় কথা, দ্বাপর যুগের পর্যন্ত মানুষের শরীর বর্তমান আমাদের শরীরের থেকে কয়েক হাজার লক্ষ গুণ বেশি উন্নত ছিল। পরমায়ু শুধু বড় ব্যাপার নয়, জীবনের প্রত্যেকটা স্টেপ আমরা যেভাবে যেভাবে কাটাই তার থেকে অনেক বেশি উন্নত ছিল। আমাদের তো এখন ছোটবেলা থেকে ওষুধ নির্ভর হয়ে থাকতে হয়, তখনকার মানুষের সেটা হতো না, হলেও সেটা খুব সাময়িক হতো। মানে ক্রনিক এরকম ব্যাপার খুব কম ছিল। আপনারা যারা পুরনো গ্রন্থ পড়েছেন দেখবেন, সেটাতেও অনেকটা বুঝতে পারবেন। যাই হোক, তো রবি নিজে আত্মা, আত্মসম্মান, এটা হচ্ছে রবির সব থেকে বড় ব্যাপার। রাজার সব থেকে বড় গরিমা কি? রাজার অনেক বড় রাজ্য আছে, সেটাই শুধু একমাত্র গরিমা নয়। রাজার সব থেকে বড় গরিমা হচ্ছে তার আত্মসম্মান, তার সেলফ রেসপেক্ট। অর্থাৎ সেলফ রেসপেক্ট মানে কি? তার বক্তব্যকে এক্সিকিউশন করা। তো ভগবান যখন সেটা বলছেন যে এখানে এসে ব্রিচ অফ কোঅর্ডিনেশন হয়েছে, আমি তোমাকে পুনরায় বলছি, তুমি মন দিয়ে শোনো। তার মানে তিনি আগে আবার বলেছিলেন। পুনরায় কখন কথা বলা হয়? জ্ঞান তিনি আগেও দিয়েছিলেন। জ্ঞান মানে শুধু নয়, বেদ নারায়ণ সম, চতুর্বেদের রচয়িতাই ভগবান। সমস্ত জ্ঞান বেদের মধ্যেই রয়েছে। তো ভগবান নিজে করেছেন রচয়িতা, পরবর্তীকালে কম্পাইলেশন বিভিন্ন সময় করেছে। মহর্ষি ব্যাস বলেছেন তিনিও ভগবানের 3 কলার অবতার, এবং লিপিবদ্ধ করেছেন গণেশ দেব সেটাকে। যাই হোক, তো এখানে কি করছে? রবি মানে হচ্ছে ব্যক্তিত্ব, পার্সোনালিটি। রবি মানে হচ্ছে সে নিজে। মনে রাখবেন, রবি কিন্তু রাজসিক প্রবৃত্তির মানুষ, অর্থাৎ সে সাত্ত্বিক নয়। তার মধ্যে 20% মতন সাত্ত্বিক গুণ আছে, 15 থেকে 20। রাজসিক গুণই আছে তার মধ্যে 70%। তামসিক গুণ খুব কম। কিন্তু রবি যদি কখনো তামস প্রকৃতির হয়ে যায়, তার তামসিক প্রবৃত্তি কিন্তু মারাত্মক আকার ধারণ করে, কারণ তার হাতে কিন্তু প্রচুর ক্ষমতা আছে। পৃথিবীর ইতিহাস দেখবেন, যে সমস্ত
রাজা বা যে সমস্ত রুলাররা অত্যাচারী ছিল, তারা কত কত ধ্বংস করে গেছে পৃথিবী জুড়ে। একটা সাধারণ আমার মতন মানুষ, আমি যদি খুব অত্যাচারী হই, আমি কটা লোকের উপর অত্যাচার করতে পারবো? আমাকে তো যারা ল এনফোর্সিং এজেন্সিস আছে তারা আমাকে এসে ধরে নেবে। দুটো পাঁচটা, তার বেশি তো সম্ভব নয়। কিন্তু যিনি শীর্ষে বসে আছেন বা বসে ছিলেন, ইতিহাস পড়বেন, যারা ছিলেন আর কি, অত্যাচারী ছিলেন যারা, প্রচুর মানুষকে স্লেইন করেছেন, হত্যা করেছেন। সুতরাং রবি যদি কখনো তামসিক প্রবৃত্তির হয়ে যায়, তার দ্বারা প্রভূত ক্ষতি হয়, প্রভূত। রবির মধ্যে ভগবান তামসিক গুণ খুব কম দিয়েছে, কিন্তু রবির যদি ইগো কখনো হার্ট হয়ে যায়, তাহলে সে কিন্তু মারাত্মক তামসিক প্রবৃত্তি ধারণ করতে পারে। রাজা কখনো তার ইগোর সাথে আপোষ করে না। আমি অনেকবার আপনাদের উদাহরণ দিয়ে বলেছি, দেখবেন রাজা সবসময় একটা যদি কোর্টে ঢোকেন, একটা রাজসভায় ঢোকেন, দেখবেন রাজার যে চেয়ারটা, সেটা একটু দেখলেই বোঝা যায় সেটা আর পাঁচটা চেয়ারের থেকে ডিফারেন্ট। সেটা একটু ওপরে থাকে, সেখানে কারোর অ্যাক্সেস নেই। খুব বেশি হলে রাজপুরোহিত তার কাছাকাছি বসতে পারেন, তার প্রধানমন্ত্রী যারা আছেন তারা কাছাকাছি বসতে পারেন। বিভিন্ন সিরিয়াল দেখবেন এখন যেগুলো বানানো হয়, সেগুলো তো তৎকালীন ইমাজিনেশনটা নিয়েই বানানো হয়। রাজা ইজ সেপারেট এবং তার সামনে কারোর অ্যাক্সেস নেই। সেই জন্য আমি অনেকবার বলেছি যে রাজার সামনে কেউ কখনো অ্যাক্সেস পায় না। বিখ্যাত উক্তি আছে না, রাজার কোনো আত্মীয় নেই। অ্যাকচুয়ালি তাই। রবির এত তেজ আছে যে রবির সামনে কেউ যেতে চায় না, সবাই তাকে ভয় পায়। তার সামনে কোনো সিংহের সামনে কেউ কখনো যাবে না। সেই জন্য রাজা দিয়ে বুঝিয়েছে মুনি ঋষিরা, তারা অগাধ পাণ্ডিত্য তাদের মধ্যে। সিংহের সামনে কেউ যায় না। সিংহ কিন্তু কখনো দেখবেন এটা গর্জন করলেই সব হাওয়া। বাঘও তো এত হিংস্র, তাহলে তো বাঘকেও রাজা বানাতে পারতো না, বাঘকে রাজা বানায়নি। রাজার প্রকৃতি দেখুন, বাঘ সারা মোটামুটি শিকার করছে, ধরছে, এই করছে। সিংহ কখনো শিকার করে না, চুপ করে বসে থাকে এক জায়গায়। তাকে শিকারটা ধরে এনে দেয়, তারপর সে খায়। প্রকৃতিটাই হচ্ছে ওরকম একটা রাজসিক প্রবৃত্তি। হাঁটবে, তার হাঁটাটা দেখবেন, কখনো জোরে হাঁটে না। রাজা কখনো দেখবেন না খুব জোরে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে, কারণ তার কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। তার নির্দেশেই কাজ হবে। তার নির্দেশটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার নির্দেশ কে পালন করে না, যে সাবঅর্ডিনেট প্ল্যানেটসগুলো রয়েছে তার নির্দেশ পালন করে, তার ওয়ার্কগুলো এক্সিকিউশন করতে সাহায্য করে। তার মানে এটা নয় যে রাজা কোনো কাজ করে না, নির্দেশটাই কাজ করা তার। এক্ষেত্রে বোঝার চেষ্টা করুন, অগাধ পাণ্ডিত্য রয়েছে। রাজসিক গুণ আছে মানে তার মধ্যে অগাধ পাণ্ডিত্য রয়েছে। মেটেরিয়াল স্পিরিচুয়াল দুটো পাণ্ডিত্যই রয়েছে। সূর্যদেবের যে রথ চালায়, সে ভগবানের কে যে বয়ে নিয়ে যায় তার ভাই। সুতরাং তাকে একেবারে খাটো করে দেখবার মতন কিছু নেই, তাকে যথেষ্ট পাওয়ার দেওয়া হয়েছে। সূর্য নারায়ণ হিসাবে বলা হয় এই সৌরজগতের মধ্যে, তাকে তার সারনেম হিসাবে ইউজ করা হয়। যথেষ্ট পাওয়ার আছে তার মধ্যে। এই পাওয়ার বুঝতে পারবেন আর 2-2.5 মাস বাদে, সে যখন পুরোপুরি মানে মীন রাশির 20 ডিগ্রি ক্রস করে বুধের নক্ষত্রে চলে যাবে, তখন থেকে পাওয়ার বুঝতে পারবেন তার, কেমন মানুষকে গরমে কষ্ট দেয়। আচ্ছা, রুল, অর্ডার করবার অথরিটি, সত্য বলার কথা। রবি কিন্তু কখনো মিথ্যে কথা বলে না, মনে রাখবেন। রবি সবসময় সত্যি কথা বলে, কারণ রবি কাউকে ভয় পায় না। রাজা কাউকে ভয় পায় না। রবি কখনো মিথ্যে কথা বলে না। অনেক সময় সত্য গোপন করতে পারে, কারণ ডিপ্লোম্যাটিক খুব একটা রবি হয় না, কিন্তু হলে গেলে মারাত্মক ডিপ্লোম্যাটিক হতে পারে, কারণ তার বুদ্ধির লেভেল মারাত্মক। দরকার পড়ে না, তার মধ্যে ইগোটা এত বেশি থাকে, সেলফ রেসপেক্টটা এত বেশি থাকে, তার মনে হয় যে মিথ্যে বলবে সেটা লোকের কাছে ছোট হয়ে যাবে। হয়তো সেই লোকটি বুঝতেও পারছেন না যে তিনি মিথ্যে বলছেন, কিন্তু তাও সে মিথ্যে কথা বলবে না। এটা রবির একটা প্রকৃতি। সেই কারণে রবি অকপট বলে দেয় সবকিছু, কাউকে পরোয়া করে না। পৃথিবীতে কাউকে রবি পরোয়া করে না, এটা রবির একটা বেসিক প্রকৃতি। মুখের উপর সত্য বলে দেওয়ার, উইদাউট কনসিডারিং এনিবডি। তার সামনে কে রয়েছে, মানে কল আ স্পেড স্পেড, একদম পরিষ্কার সত্যি বলে দেবে। তার সামনে কে রয়েছে, কিভাবে রয়েছে, তার কনসিকুয়েন্সেস কি হতে পারে, সেই নিয়ে কিছু চিন্তা করবে না। এটা সত্যি কথা, সেটা বলে দেবে। রবির সাথে আমাদের দেখবেন কালপুরুষের পঞ্চম ভাব। আমি যখন চ্যানেলে অনুষ্ঠান করেছিলাম, বিভিন্ন ভাব নিয়ে বলেছিলাম, তখন 5th যে ভাবটা মানে আমাদের সিংহ রাশি, সেটা আমাদের ডাইজেস্টিভ পোর্শনকে নির্দেশ করে। আমাদের শরীরের যে অংশ, যে মধ্যছদ্মা আছে, যেখান থেকে
মানে আমাদের বুকের অংশ এবং পেটের অংশকে আলাদা করা রয়েছে, ঠিক তার নিচের অংশ থেকে একদম আমাদের নাভি পর্যন্ত অংশ, নাভির থেকেও একটু নিচের অংশ 1-1.5 ইঞ্চি মতন, এখানে যত অর্গ্যান আছে সমস্ত অর্গ্যান কন্ট্রোল করে রবি। বারবার বলছি, রবি কন্ট্রোল করে, কিন্তু রবি কিন্তু কাজ করে অন্য লোককে দিয়ে, রবি নিজে কাজ করে না। রবি প্রাণ হিসাবে আমাদের শরীরে থাকে, এটা আমাদের পিতার থ্রু দিয়ে আসে, আমাদের আইডেন্টিটি রবি। রবি আমাদের নিজস্ব ব্যক্তিত্ব এবং পরিচয়, সামাজিক বা ব্যক্তিগত সমস্ত পরিচয় কিন্তু রবি বহন করে, পরমাত্মার অংশ হিসাবে শরীরে থাকে, এবং যখন লিভ করে যায় আমাদের শরীরটা একটা ডেড ম্যাটারে পরিণত হয়, একটা জড়বস্তু, কিছুক্ষণ বাদে তার ডিকম্পোজিশন শুরু হয়, পচা শুরু হয়। শরীরটার একা বেঁচে থাকার কোনো ক্ষমতা নেই, যতক্ষণ ওই পরমাত্মার অংশটুকু আছে ততক্ষণ আছে। কোনোদিন বলবো, তখন জিনিসটা ক্লিয়ার হবে। যাই হোক, আমাদের দেখবেন এই জন্য যখন কখনো বমিট করে, যারা আমরা সবাই করেছি জীবনে, তো যখন বমি করে মানুষ, দেখবেন বমি যখন বেরোয় দেখবেন গরম বেরোয়, পেটের ভিতর টেম্পারেচার সব থেকে বেশি থাকে, কারণ খাবার হজম করতে উৎসেচকগুলোকে যে টেম্পারেচারে নিয়ে গিয়ে অ্যাক্টিভ করতে হয় সেটা একটু গরম হতে হয়, নাহলে সেটা হয় না। সেই জন্য খাওয়ার সাথে সাথে জল খেতে বারণ করে, জল গেলে টেম্পারেচারটা কমিয়ে দেয়। ফলে আবার এখানে প্রচুর রক্ত, শরীর গরম করবে কি করে? রক্ত এসে তো সারা শরীরের রক্ত পেটের কাছাকাছি চলে আসবে, ফলে শরীরটা ঝিমিয়ে পড়বে, ঘুম পেয়ে যাবে। সুগার নির্দেশক, এগুলো সব নির্দেশ আছে আমাদের শাস্ত্রে। সেই জন্য খাওয়ার সাথে সাথে কোনো প্রাণী জল খায় না, খাবারটা নামানোর জন্য হয়তো সামান্য একটু জল খেলো, কিন্তু এই মানুষই একমাত্র যত রকম অনাচার এগুলো করে, কারণ তার কাছে এডুকেশনগুলো প্রপারলি সিঙ্ক্রোনাইজেশন হয়নি। ভুলটা মানুষের নয়, ভুলটা এডুকেশনটা স্প্রেড হয়নি। যখন কোনো প্রাণী খাবে দেখবেন সে এক নাগাড়ে খেতে থাকে, কোনো দিকে মানুষের মতো বইয়েও নিয়ে কোথাও যায় না। আমরা যেরকম বিয়ে বাড়িতে যাই বই নিয়ে আসি না, সেরকম মানুষ অন্য কোনো পাখি পশু কেউ করে না, পেট ভরে খেয়ে চলে যায়, কারণ সে জানে যে যাকে বানিয়েছে আবার পরের দিনে আবার খেতে দেবে। এতটাই তারা বিশ্বাস করে ঈশ্বরকে, আনকনসিয়াস হয়েও বিশ্বাস করে। আহার, নিদ্রা, ভয়, মাইথুন, আমি 4টে কাজ বাদে অন্য কোনো কাজ প্রাণী পশু পাখিরা করতে পারে না। মানুষ তার বাইরেও কনসিয়াসনেস আছে, তাও মানুষ বিশ্বাস করে না ঈশ্বরকে পুরোপুরি। সবাইকে বলছি না, কিন্তু লার্জার পোর্শন, কম্প্রিহেন্সিভ পোর্শন। রবি শনির মূল ত্রিকোণে প্রবেশ করার পরে রবির মধ্যে প্রচুর পরিমাণে যেটা স্প্রেড করবে, রবি তার নিজের পোর্শন থেকে সবচেয়ে দূরে গিয়ে অবস্থান করবে, সবচেয়ে দূরে 150 থেকে 180 ডিগ্রি দূরত্বের মধ্যে অবস্থান করবে, কুম্ভ রাশির অংশ। রবি কি করবে? আউটার সেকশনের লোক, অর্থাৎ তার যে প্রজা আছে সেই প্রজাকে সে দেখার চেষ্টা করবে। এবার আমি একটা ছাপোষা মানুষ, আমার প্রজা মানে কি? আমার ঘর, আমার ফ্যামিলি, এক্সটেন্ডেড ওয়েতে আমি আমার ফ্যামিলিকে দেখবো। যারা অনেক বড় স্ট্যাচারের, অনেক বড় পদে রয়েছে, তারা তার রেসপেক্টিভ স্ট্যাচার অনুসারে তার অংশকে দেখবে। অর্থাৎ এই সময় প্রচুর পরিমাণে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড মানি হবে। যে মানুষ খুব ক্লোজ ফিস্টেড ম্যান, খুব কৃপণ লোক, সেই মানুষও কিন্তু কিছু দান করবার প্রবণতা তৈরি করবে, যদি তার মধ্যে রবির প্রকৃতি থাকে। কিন্তু এখানে একটাই প্রবলেম আছে, এখানে শুক্র কিছুদিন বাদে, আর দিন 10-12 পরেই শুক্র এখানে ঢুকে যাবে। শুক্র এখানে ঢোকার আগে থেকেই শুক্র কম্বাস্ট হওয়া শুরু হবে। শুক্র যেই না কম্বাস্ট হবে তখন কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার একটা শুরু হবে। রবি এখানে এসে যেটা তৈরি করবে, মারাত্মক রকম ইগো তৈরি করবে, নিজের ঘরকে সরাসরি সে দেখবে, এবং শনি থেকে সে দ্বিতীয় থাকবে। শনি বৃহস্পতি দুজনেই তার দ্বাদশে আছে, এবং বুধের ডাইরেকশন তার উল্টো দিকে আছে। অর্থাৎ রবি এখন যেদিকে ডাইরেকশন নেবে, বুধ তার উল্টো দিকে থাকবে। এখানে প্রচুর পরিমাণে ইগোইজম তৈরি করবে, কারোর কথা শুনবে না, একটু বেপরোয়া গোছের হয়ে যাবে, তর্ক করবে যে কোনো ম্যাটারে, হ্যাঁ, যে কোনো ম্যাটারটাকে আর্গুমেন্টেটিভ জায়গায় নিয়ে যাবে, সে কোনো র্যাশনালিজম হারিয়ে ফেলবে। রবি কিন্তু ভীষণ র্যাশনাল, কিন্তু র্যাশনালিজমের সাথে সাথে রবি নিজের আধিপত্যটা বিস্তারের চেষ্টা করে। তার মধ্যে ওই প্রচ্ছন্নভাবে থাকে তো, যে আমার কথাটাই শেষ কথা হবে, সে সেটাকে সেখানে স্টাবলিশ করার চেষ্টা করবে। এটা করতে গিয়ে শুক্র যেই না আসবে, শুক্র ওখানে এসে হ্যালুসিনেশন তৈরি করে দেবে। শুক্র তো দৈত্যগুরু, সে যেই না, দেখুন গ্রহ যখন কম্বাস্ট হয় তখন কি হয়? মানুষের একটা ভুল ধারণা আছে যে গ্রহ কম্বাস্ট হলে গ্রহ দুর্বল হয়। দুর্বল হয় কি সবল হয় আমি সেই প্রশ্নে যাচ্ছি না। গ্রহ কম্বাস্ট হলে যেটা হয়, গ্রহের মধ্যে একটা ডিসেপটিভ নেচার এসে যায়। মানে একটা পরিষ্কার ব্যাপার, একটা মানুষকে মনে করুন নেশা করিয়ে দিয়েছেন, একটা সুস্থ মানুষকে, তাকে কোনো নেশার দ্রব্য দিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে। এবার সেই মানুষটার মধ্যে কি হবে?
একটা অ্যাবারেটিভ আচরণ তৈরি করবে। সে যে কাজগুলো করবে সেই কাজগুলো কিন্তু তার নেশাটা যখন কেটে যাবে তখন অধিকাংশ জিনিসই তার মনে থাকবে না। গ্রহ যখন কম্বাস্ট হয় তখন গ্রহ একটা সেরকম প্রকৃতিতে চলে আসে, গ্রহের ন্যাচারাল প্রকৃতি নষ্ট হয়ে যায়। আপনি নর্মাল ভাবুন, আমি এখন এভাবে যেখানে ঘরে বসে কথা বলছি যেভাবে, আমাকে যদি এখন গ্রিনল্যান্ডে কেউ গিয়ে রেখে দেয়, আমি এমনি ঠান্ডা সহ্য করতে পারি না, যেখানকার গরমকালের টেম্পারেচার হচ্ছে -10 ডিগ্রি, তা আমার কি হবে? কথাবার্তার মধ্যে অ্যাবনর্মালিটি আসবে। ঠিক সেরকম একটা গ্রহ যখন কম্বাস্ট হয় তো তখন তার প্রকৃতিরটা নষ্ট হয়ে যায়, কিন্তু সে দুর্বল হয় না কখনো। আমি ওখানে গিয়েও কথা বলতে পারবো, কিন্তু অনেক কিছু উপকরণ নিয়ে, হিটার চালিয়ে অনেক কিছু করে হয়তো পারবো। গ্রহকে তখন অনেক কিছুর ডিসেপশন হয়ে যায় তার মধ্যে, তাকে দেখে অ্যাবনর্মাল মনে হবে, তার তার প্রকৃতিগত কাজকর্ম। আর শুক্র হচ্ছে হ্যালুসিনেশনের রাজা, রাহু এবং শুক্র হচ্ছে হ্যালুসিনেশনের রাজা। মঙ্গল কিন্তু হ্যালুসিনেশনের রাজা নয়। মঙ্গলের মধ্যে বর্বরতা আছে, শক্তি অত্যন্ত, মানে কোনো কিছু দেখবে না, সে কাজ করে যাবে। কিন্তু রাহু এবং শুক্র এই দুজন হচ্ছে হ্যালুসিনেশন। শুক্রের মধ্যে সব থেকে বেশি আছে, কারণ শুক্র তো রাহুকেও কন্ট্রোল করে। রাহু দৈত্য, দৈত্যের যে গুরু, সে তার তার গুণ তো রাহুর থেকেও বেশি থাকবে, কারণ তার আন্ডারে হাজার হাজার দৈত্য। দৈত্য মানে কি? নেগেটিভ পার্সপেক্টিভ স্বভাবের যে রাজা, যে শিক্ষা দেয় মানুষকে। হ্যালুসিনেশন কি করে? আপনি চুলে রং করুন, আপনার বয়স 10 বছর কমে যাবে, হ্যালুসিনেশন। আপনাকে কে কে দিচ্ছে? শুক্র দিচ্ছে। আপনার বয়স কমানোর দরকারটা কি আছে? বয়স তো একটা প্রাকৃতিক জিনিস, আপনি জন্মেছেন, একটা সময় যাবে আপনি মরে যাবেন। পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি লোক মরে গেছে, এখন মরছে, কালকেও মরবে, আবার জন্মাবে। এটা তো পৃথিবীর একটা সাইক্লিক প্রসেস। কোনো অন্য জানোয়ারকে দেখেছেন বয়স কমাতে যায়? বিউটি পার্লারে যায়, কোনো স্নো পাউডার মাখে? কিছু মাখে কখনো? কোনো রকম কিচ্ছু করে না, কোনো জানোয়ার করে না, একমাত্র মানুষ করে। যত অ্যাবারেশন আছে পৃথিবীর বুকে তার সব কিছু মানুষ করে। কোনো কোনো পশু পাখি এই পৃথিবীর কোনো সিস্টেমকে নষ্ট করে না, বরঞ্চ মানুষের দ্বারা নষ্ট হয়ে যাওয়া সিস্টেমের জন্য তারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তারা বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেই জন্য আমাদের তথা পৃথিবীর সমস্ত জায়গা থেকে আইন তৈরি করে 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 তাদের বাঁচাতে হয়। আমরা সব কিছুকে নষ্ট করে দিচ্ছি, গাছ কেটে। কে বলেছে গাছ কাটা? কে বলেছে শহর বানানো? শহর বানিয়ে কি হবে? মানুষের দুর্দশা কি কমেছে? শহরে পৌঁছাতে জাম জট, এখান থেকে আমার বাড়ি দমদমে, আমার বাড়ি থেকে শিয়ালদা পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগে গাড়ি চড়ে। কি লাভ আছে তার? আমি হেঁটে হেঁটে গেলে, হয়তো সাইকেল চড়ে গেলে 45 মিনিটে পৌঁছে যেতাম। কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে মানে একদম সম্পূর্ণ অহেতুক। আমার কথা হয়তো পৃথিবীর বুকের 95% লোকই মানবে না, আপনারা চিন্তা করুন। কোনো প্রাণী করে না। রবি কি করবে? এখানে ঢুকে রবির মধ্যে চ্যারিটেবল কোয়ালিটি প্রচুর পরিমাণে বাড়বে, কিন্তু শুক্র যেই না আসবে, কম্বাস্ট হবে, তো হ্যালুসিনেশন প্রচুর বাড়াবে এবং প্রচণ্ড পরিমাণে তার মধ্যে তার্কিক প্রকৃতি, মানুষকে অপশব্দ প্রয়োগ করা, ছোট করা, মানুষের থেকে জিনিসটা নিলাম, নিয়ে তাকে একটা খারাপ কথা বলে দিলাম, এরকম ধরনের ম্যাল এফেক্ট তৈরি হবে। অর্থাৎ তাকে যে কোনো উপায়ে পদানত করা, এই ধরনের প্রকৃতি তার মধ্যে তৈরি হবে। এবার একটা ছোট জায়গা শুধু বলে রাখি, চন্দ্রকে সাথে নিয়ে যেহেতু ঢুকবে, প্রথম 2 দিন একটু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটু ইমোশনাল আসপেক্ট রবি এখানে তৈরি করবে, চন্দ্র বেরিয়ে না যাওয়া পর্যন্ত। চন্দ্র একবার মীন রাশিতে চলে গেলে আর কোনো অসুবিধে থাকবে না, কিন্তু যতক্ষণ আছে, স্পেশালি প্রথম দিকে, মানে ধনিষ্ঠা নক্ষত্র থেকে তো ঢুকছে, ধনিষ্ঠা, তারপরে শতভিষা, এই নক্ষত্র একবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে গেলে আস্তে আস্তে প্রভাবটা কমে যাবে 1.5-2 দিনের মাথায়। তো সেই সময় দয়া করে কোনো মিস ডাইরেক্টিভ কাজ করবেন না, কারণ শনি রবির দ্বাদশে আছে। মিস ডাইরেক্টিভ কোনো কাজ করলে কিন্তু প্রচুর লস অফ মানি অ্যান্ড ওয়েলথ হবে, হেলথও হবে, কিন্তু মাথায় রাখবেন। এমন কোনো উত্তেজনার বসে বা হঠাৎ করে কোনো একটা দুম করে কাজ করে ফেললেন, অগ্রপশ্চাৎ চিন্তা না করে, সেটা প্লিজ করবেন না। এবং গাড়ি ঘোড়া যারা চালান তারা কিন্তু স্পিডের ওপর কন্ট্রোল রাখবেন, নাহলে কিন্তু দুর্ঘটনার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, মঙ্গলের ট্রানজিট হবে, আমি যেটা নিয়ে পরবর্তী ভিডিও হয়তো 7-8 দিনের মাথায় করবো। আমি এত আগে ভিডিও করতে চাই না, কারণ তাতে তার প্রভাবটা নষ্ট হয়ে যায়। আবার মানুষ একই প্রশ্ন করতে থাকবে। 28 তারিখ, অ্যাকচুয়ালি 28শে মার্চ
সম্ভবত 26 থেকে 29 মার্চের মধ্যে রাহু এবং মঙ্গলের 1 ডিগ্রিতে অবস্থান করবে। তো সেটা অনেক দেরি আছে, মঙ্গলের ট্রানজিটও এখনো দেরি আছে, আরও কিছুদিন পরে বলবো সেটা নিয়ে। আমি একটা ছোট কথা বলে রাখছি, মঙ্গল শুক্রের ঘরে প্রবেশ করবে, রবি থেকে সেটা 10th হাউস, মানে রবির ঘর থেকে সেটা 10th হাউস, রবি থেকে সেটা 4th হাউসে প্রবেশ করবে। রাহু অলরেডি রবি থেকে 4th হাউসে বসে রয়েছে। তো রবির যে আত্মার যে নিজস্ব মন আছে, চিন্তা করুন, আত্মাকে খানিকক্ষণের জন্য একটা ব্যক্তি, আত্মা তো একটা একটা প্রাণী, তো সেই আত্মার একটা মন আছে অবশ্যই। মন বুদ্ধি অহংকার যদি সেই মানুষ হিসাবে হয় তাহলে তো তার ষষ্ঠ ইন্দ্রিয় হিসাবে মন আছে, সেই মনের জায়গায় হ্যালুসিনেশন বসে আছে। তো অলরেডি কিন্তু রবি এখানে ঢোকা মাত্র প্রচুর ডিজায়ার এবং প্রচুর হঠাৎ করে মনে হবে যে আমি কাজ করি। এবং বিশেষ করে দেখবেন বুধটা ডাইরেক্ট হয়ে যাওয়ার পরেই 22-23 তারিখের পর থেকে এই হ্যালুসিনেশনটা প্রচুর বেড়ে যাবে। বুধ খুব দ্রুত গতি নেবে, রবির কাছে আসার চেষ্টা করবে এবং রবিকে টপকানোর চেষ্টা করবে। এই হ্যালুসিনেশনটা প্রচুর পরিমাণে বাড়াতে থাকবে। তো চেষ্টা করবেন এটার পাল্লায় যেন না পড়ে। মঙ্গল এখানে ঢুকে এটা কোয়াগুলেশন তৈরি করবে, হ্যালুসিনেশনকে আরো বাড়িয়ে দেবে। মঙ্গলের একটা প্রকৃতি হচ্ছে, মঙ্গল অ্যাকচুয়ালি ব্লান্ট হয়। বুদ্ধি এক জিনিস, মঙ্গল চালাক হয় কিন্তু মঙ্গল ব্লান্ট হয়। রাহু মঙ্গলকে পুরো গ্রাস করে নেবে, ঢোকা মাত্রই হবে না, ঢুকেই কৃত্তিকা নক্ষত্র পাবে। তো রবির নক্ষত্রে পাওয়ার পরে রবির তেজ থাকবে মঙ্গলের মধ্যে যথেষ্ট, কিন্তু কিছুদিনের মধ্যে 4-5 ডিগ্রি যাওয়ার পর থেকে কিন্তু রাহু তাকে গ্রাস করা শুরু করবে আস্তে আস্তে। এখানে একটা ট্রিমেন্ডাস রকম জেদ, ইগো, এক ধরনের অল্টারকেশন, অহেতুক কারণে তর্ক বিবাদ বিতর্কে জড়িয়ে পড়া, আক্রমণাত্মক হয়ে যাওয়া, মানুষকে ফিজিক্যালি হার্ট করে দেওয়া, বা এমন কিছু কথা বলে দেওয়া যেগুলো মানুষের একেবারে মর্মমূলে গেঁথে যায়, অত্যন্ত অত্যন্ত কটু কথা, মানুষকে হয়তো অপমান করা, এই ধরনের প্রকৃতি কিন্তু এখানে মঙ্গল ঢুকেই তৈরি করবে। আমি যখন আলাদা করে এখানে রাহু মঙ্গলের গোচর নিয়ে বলবো তখন এই জায়গাটা একটু ক্লিয়ার করে বলবো, কিন্তু এটা রবির নিয়ে বলছি। হ্যালুসিনেশনটা প্রচুর পরিমাণে বাড়াবে, শুক্র কম্বাস্ট হবে এবং রবির 4th হাউসে থাকবে, দ্বাদশের শনি বৃহস্পতি রয়েছে, বুধও দ্বাদশে বকরি অবস্থায় রয়েছে। বুধের ব্যাপারটা না হয় টেম্পোরারি, 22 তারিখ পর্যন্ত এফেক্ট দেবে, তারপরে এফেক্ট লুজ হতে শুরু করে দেবে। কিন্তু বৃহস্পতি এবং তো রয়েছে এবং শনি তো থাকবেই। সুতরাং এই জায়গাটা খেয়াল করবেন, পয়সা কড়ি বুঝে খরচা করবেন। দান ধ্যান করা অবশ্যই আছে, কিন্তু দানের প্রকৃতি আছে, শাস্ত্র মতে দান করুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু রবির একটা প্রকৃতি থাকে, রবির সবসময় একটা বাহবা কোড়ানোর একটা ব্যাপার থাকে। এই বাহবা কোড়াতে গিয়ে চেষ্টা করবেন না যে অহেতুক দান, কারণ তাতে যদি কারোর ক্ষতি হয় সেই ক্ষতির দায় আপনার উপরই বর্তাবে কিন্তু। আচ্ছা, রবি থেকে তৃতীয় এবং দশম হচ্ছে শুক্র, রবির কর্মের ভাব শুক্র, অষ্টমের অষ্টম ভাব হচ্ছে তৃতীয় ভাব, সেখানেও শুক্রের ভাব। তো সেই শুক্রের ঘরে শনির অলরেডি দৃষ্টি রয়েছে, দশম দৃষ্টি, অর্থাৎ তুলা রাশিতে। এবং রবির থেকে শনির এখন ডিস্টেন্সও খুব বেশি নেই, 30 ডিগ্রির মধ্যে অবস্থা, এখন তো মানে 10-12 ডিগ্রি অবস্থান করছে, 30-32-35 ডিগ্রির মধ্যে অবস্থান করবে আগামী 1 মাস। তো সেক্ষেত্রে প্রত্যেককেই বলবো যাতে ইগো এবং কনফ্লিক্ট এই দুটো মন থেকে বিচার করুন, নিজেকে কল্পনা করুন যে আপনি অ্যাকচুয়ালি কতটুকু এই মহাবিশ্বের সাপেক্ষে, আপনার অস্তিত্ব কতটুকু, জাস্ট নিজেকে কল্পনা করুন, চিন্তা করুন খানিকক্ষণের জন্য। আপনি ভাবুন যে এই মুহূর্তে, অর্থাৎ আজকে 10 তারিখ, আজকে যদি সায়েন্স ফিকশনও দেখেন তাহলে এখনো পর্যন্ত আমাদের বৃহস্পতি গ্রহে গিয়ে আমাদের ফিরে আসতে গেলে একটা জীবন লেগে যাবে। যদিও এক্সপেরিমেন্ট চলছে, হয়তো 10 বছর বাদে দেখা যাবে যে আমরা 3-4 মাস বা 1 বছরে চলে যাচ্ছি, কিন্তু সেটাও খুব কঠিন কাজ হবে, কারণ অত গতিতে একটা যানকে নিয়ে যাওয়া, তার মধ্যে একটা প্রাণীকে বসিয়ে দিলে সেই প্রাণীটার মধ্যে তো একটা বিকার ঘটবে, আমাদের তো অত জোরে ছোটা হ্যাবিট নয়, তাই না? আমাদের প্রকৃতির বাইরে যখনই আপনি যাবেন, আপনাকে তো খুব বৃহস্পতি গ্রহে যেতে বলেনি, আপনি যাচ্ছেন এক্সপেরিমেন্ট করতে, ঠিক আছে, সেটা সায়েন্স যাচ্ছে, সে যাক, তার কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই কোনো মানুষকে পাঠাবে, লাইকাকে যখন পাঠানো হয়েছিল, লাইকার কি করুণ মৃত্যু হয়েছিল কখনো দেখবেন বা তার সম্পর্কে পড়বেন, এটুকু একটা কুকুর কি কষ্ট পেয়ে মারা গেছিল, সে তো, তারও তো একটা একই প্রকার অনুভূতি আছে, একটা প্রাণী যখন মরে তার যে কষ্টটা হয় সে অনুভূতিটা তো আছে। আপনাকে কেউ কোথাও যেতে বলেনি, আপনাকে এখানে থাকতে বলেছে,
আপনাকে এভারেস্টে উঠতে কেউ বলেনি, সমুদ্রের তলায় কেউ যেতে বলেনি, আপনাকে চুপচাপ থাকতে বলেছে। আপনি কি করছেন এখানে ওখানে ঘোরা? কারণ আমাদের এটা সহজাত প্রবৃত্ত, মানুষের একটা গোপন জিনিসকে জানার একটা মানুষের প্রকৃতি থাকে। কিন্তু প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে আমার লিমিটেশনটা কতটা। ভগবান ওখানে মানুষের জন্ম দেয়নি মানে ওখানে যেতে বারণ করছে অ্যাকচুয়ালি। এই সহজ জিনিসটা বোঝার চেষ্টা করুন। আপনি পারবেন হিমালয়ের উপরে উঠে ওখানে একটা ফুটবল গ্রাউন্ড বানাতে? কেন পারবেন না? এত আধুনিক সে তো পারবেন না। অক্সিজেন কমিয়ে দিচ্ছে, তার মানে কি? আপনাকে বলছে যে আপনি ওখানে যাবেন না, আপনি ওখানেই যাবেন, অ্যাভালাঞ্চ হবে, কিছু হবে, দুর্ঘটনা ঘটবে। এবার কেউ জয় করে ফিরে আসছে, ঠিক আছে, খুব বীরত্বের কাজ, কোনো অসুবিধে নেই, কিন্তু অ্যাকচুয়ালি ফরবিডেন প্লেসেস ওগুলো। অ্যান্টার্কটিকায় চলে যাচ্ছে, ওখানে যেতে বারণ করছে। কমন সেন্সগুলোকে অ্যাপ্লাই করুন যে কোথায় আমার যাওয়া উচিত, মানুষের কোথায় মানুষের জন্ম দিয়েছে, কোন রিজিয়নগুলোতে। তার মানে কি আমরা যাব না? নিশ্চয়ই যাব, কিন্তু বুঝে নিন। আমি এই কথাগুলো কেন বলছি, এই সময় মিস ডাইরেকশন অফ এনার্জিস আছে। আস্তে আস্তে তো বুধটা ডাইরেক্ট হওয়ার পরই দেখতে পারবেন যে প্রকৃতি খুব দ্রুত শিফট হবে, এবং বৃহস্পতি যত মঙ্গলের নক্ষত্রের দিকে যেতে থাকবে তত সিচুয়েশন অনেক কমফোর্টেবল হতে থাকবে। মানুষের মধ্যে এতদিন ধরে মানুষ যে একটা ধরুন প্রায় একটা বদ্ধ জীবনযাপন করেছে এই প্যান্ডেমিকের জন্য, সেটাকে মানুষের উপেক্ষা করার একটা প্রবণতা তৈরি হবে। কিন্তু আমি বলবো সরকারি কোনো নির্দেশ উপেক্ষা করে কোনো কাজ করবেন। যখন নির্দেশ পুরোপুরি উইথড্রন হবে, ঘোষণা হবে, তখনই কাজ করবেন। অতিরিক্ত বীরত্ব দেখানোর কোনো দরকার নেই। যারা নির্দেশ দিচ্ছেন তারা বিচক্ষণ লোক এবং তারা আমাদের ভালোর জন্যই দিচ্ছেন। এই সময় মানুষের মধ্যে একটা মিস ডাইরেকশন অফ এনার্জিস হবে। সেই কারণে বলছি হঠাৎ করে এমন কিছু কাজকর্ম করা শুরু করবেন না যাতে বিপদ আসতে পারে। এবং শুক্রের ঘরে রাহুর অবস্থান এবং রবি থেকে চতুর্থে কেতুর অবস্থান কিন্তু কদাপি ভালো নয়। রবি কিন্তু নিজে যথেষ্ট ডিস্টার্বড, কারণ রবির 4th হাউসে কেতু বসে রয়েছে। রবির 4th হাউসে কেতু বসে থাকলে রবিকে কখনো শান্তি দেবে না। রবির শান্তির জায়গায় কেতু বসে রয়েছে। রাজা যদি নিজে কখনো শান্ত না থাকে তাহলে তার পরিমণ্ডল, সমস্ত দেশ শান্ত থাকবে না, সমগ্র পৃথিবী শান্ত থাকবে না। জাস্ট বোঝার চেষ্টা করুন। রাজার যে মন, সেই মনের জায়গায় কেতু বসে রয়েছে 4th হাউসে। তো কেতু কি করে 4th হাউসে বসে? কেতু সবসময় ব্যস্ত রাখে তাকে। বাড়িতে তার সময় দিতে পছন্দ হয় না, বাড়িতে সে সময় কাটাতে পারে না। সে ঘুরে বেড়াবে এখানে ওখানে, রোমিং অ্যাবাউট। তার ফলে কি হবে? তার গভর্নেন্স কমে যাবে। এবার প্রত্যেকটা বাড়িকে যদি একটা সেল হিসাবে দেখেন, একটা সমগ্র পৃথিবীটা তো একটা মানে একভাবেই দেখুন না, আলাদা করে বাউন্ডারি গুলোকে ভুলে যান, যে 208টা দেশ আছে ভুলে যান। একসাথে দেখুন, সবাই মানুষ, একইভাবে জন্মেছে, সবাইকে ঈশ্বর সৃষ্টি করেছে। তো এই তার যে রাজা সূর্য, সে নিজে অস্বস্তিতে রয়েছে এবং তার 10th হাউসে তার যে কর্ম, সেই কর্মভাবে বসে রয়েছে রাহু। রাহু তাকে অপ্রত্যাশিত কিছু বুটভাট স্পেকুলেটিভ কর্ম করিয়ে দিতে পারে, কিন্তু সেগুলো কোনো লং টার্মে কিন্তু ভালো এফেক্ট কখনো দেয় না। খারাপ জিনিস কখনো ভালো জিনিস তৈরি করতে পারে না, কোনো দিন পারেনি, কোনো দিন পারবে না। রাহুর অবস্থানও ভালো নয়, মঙ্গল সেখানে যাচ্ছে, সেনাপতি নিজে ঢুকছে গিয়ে। রবি কিন্তু নিজে যথেষ্ট ডিস্টার্বড রয়েছে, বিশেষ করে কেতুর অবস্থান মাথায় রাখবেন। এবং কেতু কিন্তু খুব সাইলেন্ট কিলার, ঘাত লাগিয়ে বসে থাকবে, একটু উইকনেস পাবে সঙ্গে সঙ্গে ধরে নেবে। শীদেল চোরের মতো আস্তে আস্তে করে কাজ করে। তো রিমেম্বার, প্ল্যানেট পজিশন কমফোর্টেবল আছে, প্ল্যানেটের গতি আছে, সুতরাং কাজ হতে থাকবে। বুধটা ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে আরও কাজ হতে থাকবে। দেখবেন 21 তারিখ ডাইরেক্ট হবে, তার 3 দিন পর থেকে ওয়ার্ক উইল বি ইজি। এবং 4th মার্চ সম্ভবত, 4th কি 5th মার্চ সম্ভবত ধনিষ্ঠা নক্ষত্রে চলে যাবে বৃহস্পতি। ধনিষ্ঠা নক্ষত্রে যাওয়া 10-12 দিন পর থেকে প্রেক্ষাপট চেঞ্জ হওয়া শুরু হবে। অর্থাৎ এই যে বদ্ধ প্রকৃতিটা আস্তে আস্তে ওপেন আপ হওয়া শুরু হবে, খুলতে শুরু করবে, ব্লসমিং সবাই অনুভব করবেন। বাট কতগুলো জিনিস বলে দিচ্ছি, যারা পাহাড়
পাহাড়ি রিজিয়নে বসবাস করেন একটু সতর্ক থাকবেন। যেরকম সতর্কবাণী থাকে যে ঘরের ধার ঘেঁষে শোয়া, কারণ ভূমিকম্প হওয়ার একটা কিন্তু প্রবণতা আছে, এটা একটু খেয়াল রাখবেন। গাড়ি ঘোড়া সংক্রান্ত চলাফেরা এগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন। অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি কিন্তু খুব বাড়িয়ে দেবে এ সময়, খুব বাড়িয়ে দেবে। প্রত্যেকে নিয়ন্ত্রণ হারাবেন না কোনো কিছুতে, কোনো বীরত্বের প্রয়োজন নেই, কিছু দরকার নেই। শান্ত থাকুন, শুধু স্থির থাকুন, ঈশ্বরের নাম করুন, চুপচাপ থাকুন, কিছু করতে হবে না। আপনি পৃথিবীতে অল্প দিনের জন্য এসছে, দুদিন বাদে চলে যাবেন। এত বড় বড় লোক এসছে, তারা কেউ কিছু করতে পারেনি, আপনিও কিছু করতে পারবেন না। নিজের লিমিটেশনটা বুঝুন যে আমি একটা সাধারণ মানুষ। আপনার কতটা করার ক্ষমতা আছে, কিছু করার ক্ষমতা নেই আমাদের। নিজের লিমিটেশন বুঝুন, তাহলেই দেখবেন নিজে আপনা থেকে শান্ত হয়ে যাবেন, সমস্ত বীরত্ব কমে যাবে। যখনই ওই রবির ইগোটা যদি আপনার মধ্যে চলে যায়, জ্ঞানের বদলে যদি ইগো আসে, তখনই রাবণ হয়ে যাবেন। কিন্তু তখন ভগবানকে চ্যালেঞ্জ করে দেবেন, ব্যাস। রাবণ সব থেকে বড় শিব ভক্ত ছিল, জানেন তো? পৃথিবীতে সব থেকে বড় মহাদেবের ভক্ত ছিল। মহাদেব বাঁচাতে পেরেছে তাকে? ভগবানকে চ্যালেঞ্জ করলে, ভগবানকে চ্যালেঞ্জ মানে কি? ভগবানের নির্দেশ যে না মানবে, তার করুণ পরিণতি হবে। মরবো তো আমরা সবাই, আমরা তো মর্টাল, ইমর্টাল তো আমরা কেউ নই এখানে। কিন্তু খুব খুব জিল্লত কি মত মরতে হয়। হ্যাঁ, তার পেছনে অনেক প্রেক্ষাপট আছে, কিন্তু সেগুলো আমি যদি ছেড়েও দিই, যার নির্দেশ আছে নির্দেশটা পালন করুন, নিজের লিমিটেশনটা বুঝুন এবং সেই মোতাবেক কাজ করুন, এবং চলাফেরা করুন সাবধানে। যানবাহনে যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, চেষ্টা করবেন। ড্রাইভারও যদি জোরে চালায়, তাকে বারণ করবেন যে জোরে চালানোর দরকার নেই, আস্তে চালাও। কোনো রকম দুমদাম করে কোথাও গিয়ে কোনো সুপিরিয়র অথরিটি, স্পেশালি রবি মানে কিন্তু মনে রাখবেন, রবি মানে গভর্নেন্স, রবি মানে তো এই সময় কোনো রকম অ্যাজিটেশন, কোনো রকম কিছু করা, বাড়ির মধ্যেও বাবা বা পিতৃস্থানীয় কারোর প্রতি অ্যাজিটেশন, কোনো রকম প্রোটেস্ট করা, এগুলো ভুলেও করবেন না। তার পরিণতি কিন্তু খুব ভয়ানক হতে পারে, ভয়ানক হতে পারে। মানে চিরতরে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে। যদি সেটাকে কোনো রাষ্ট্রীয় প্রেক্ষাপটে দেখেন, সেটার পরিণতি খারাপ হতে পারে। অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে মানুষকে জাস্ট সতর্ক করা জিনিসটা। এটা যদি জিনিসটা উপকারী না হয়, তাহলে জিনিসটা বলার কোনো মানে নেই। আমি কথা বলতে গিয়ে অনেক রকম উদাহরণ নিই, বা অনেক কথাটাকে ইচ্ছা করে আমি ডাইভার্জ করি, কারণ বহু মানুষ আছে যারা, আমি এই প্রোগ্রামটা 5 থেকে 7 মিনিটেও করে দিতে পারতাম, এই ফল হয় আপনারা এইগুলো করুন, আমি এত কথা কেন বলছি আমার সময় নষ্ট করে? কারণ যাতে আপনারা জিনিসটা বোঝেন, এই সময় রবি অত্যন্ত বেশি পাওয়ারফুল অবস্থায় থাকবে এবং শুক্র কম্বাস থাকবে, তো র্যাশনালিজমটা এতটা পরিমাণে কমে যাবে যে খুব দুম করে সিদ্ধান্ত নিয়ে নেবে এবং তার পরিণতি খারাপ হয়ে যাবে। একটা বাসের যে ড্রাইভার, সে কিন্তু ওই সময় কন্ট্রোলার, আপনাকে কিন্তু কন্ট্রোল করছে। বাসে যে 10-15টা 50টা 100টা লোক আছে, সবার কন্ট্রোলার কিন্তু। ওকে যদি আপনি সচেতন না করেন, তাহলে প্রত্যেকে কিন্তু তার কনসিকুয়েন্সেস ভোগ করতে হবে। এবং জলের ঘরে এত প্ল্যানেট আছে, সুতরাং বাস, ট্রেন, ট্রাম যাই বলুন না কেন, বা নিজে চালাচ্ছেন কোনো গাড়ি, ইলেকট্রিক শক থেকে আগুন লেগে যাওয়ার প্রবণতা রয়েছে, কারণ মঙ্গল অলরেডি মানে রবির নক্ষত্রে ঢুকে যাবে আর 2-1 দিনের মধ্যে, একদম ফ্যাগ এন্ডে চলে এসছে। সুতরাং স্পার্কিং, বজ্রপাত হতে পারে কোথাও, সেখান থেকে কোনো বিপদ ঘটতে পারে। এগুলো একটু জাস্ট খেয়াল রাখবেন, আর পারলে একটু শেয়ার করবেন, তাহলে অনেকে দেখতে পারবে। আমি চেষ্টা করছি যে একটু সময় বার করে একটু নোটও তৈরি করতে হবে, যাতে ডিগ্রিগুলো ইম্পর্টেন্ট আছে। রাহু মঙ্গলেরও ভয় পাওয়ার কিছু নেই, কারণ মঙ্গল এখানে বকরি হবে না, মঙ্গল নর্মাল বেরোবে একটা ভেলোসিটিতে। কয়েকটা দিন একটু সতর্ক থাকা, কিছু ভয় পাবেন না। বহু মানুষ প্রশ্ন করেছে, কিছু ভয়ের কিছু নেই, এগুলো সিলেস্টেরিয়াল এফেক্ট। এখন এত প্রচার হয় বলে মানুষ জানতে পারে, এতদিন কি যেত না? প্রত্যেক বছরই যেত। একসাথে বকরি হয়ে অবস্থান করেছে, হাজার হাজার লোকের হরস্কোপ আমি দেখেছি। অন্তত তো
1-1.5 হাজার লোকের হরোস্কোপ দেখেছি যেখানে রাহু, মঙ্গল বকরি অবস্থায় রাহুর সাথে অবস্থান করছে। দিব্যি আছে তারা। হ্যাঁ, কিছু ম্যাল এফেক্ট থাকবে, অতটা ভয় পাওয়ার কিছু নেই। এখানে মঙ্গল নর্মাল কোর্স অফ ভেলোসিটিতে বেরিয়ে যাবে, সুতরাং অত কিছু নেই। আমি বলে দেবো এর উপরে একটা ভিডিও করে, নোট তৈরি করে বলে দেবো। আমি বুধটা যতদিন বকরি আছে 23-24 তারিখ